চল তাহলে আমরা চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে যে কথাগুলো বলার আমরা মোটামুটিভাবে বলে ফেলেছি। আমরা প্রথমে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনটাকে বলে দিয়েছিলাম, তারপরে সেইখানে কেমিক্যাল পোটেনশিয়াল ইত্যাদি শিখে নিয়ে সেই কনসেপ্টের উপরে বেস করে আমরা আমার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাকে শিখেছি। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা যে জিনিসগুলো শিখেছি সেটা হচ্ছে এই যে what we have learned না করে ডিসকাসড, what we have discussed so far. তো দেখো আমরা what we have discussed so far, আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শিখতে গিয়ে মানে আমি এখানে মূলত যেটা বলছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সংক্রান্ত। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যে আমি কী কী শিখেছি সেই জিনিসটা একটুখানি বলি। তার আগে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন তার মধ্যে কী শিখেছি সেটা আর বলছি না। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এর মধ্যে আমরা যেগুলো শিখেছি সেটা হচ্ছে প্রথমে ভ্যান ড্রপ রিয়াকশন আইসোথার্ম, সেখান থেকে স্টার্ট করেছি। ডেল্টা জি ইকাল টু মাইনাস আরটি এল এন এ প্লাস আরটি সামেশন অফ আই নিউ আই এল এন এআই, এইরকমভাবেই লিখছি। এটা ভ্যান ড্রপ ইকুয়েশনটাকে আমি ভ্যান ড্রপ রিয়াকশন আইসোথার্মটাকে শিখেছি। সেখান থেকে আমি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মানেটাকে বুঝেছিলাম। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি হয়, এটা আমরা শিখেছিলাম। আচ্ছা, ভেরিয়াস কাইন্ড অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা বলা হয়েছে। আমরা ডিফারেন্ট টাইপ অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, constants such as kp, kc, kx, এগুলো মূলত আমরা দেখেছি। অর্থাৎ ইন্টার রিলেশন দেখেছি। ইন্টার রিলেশনস among various ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আচ্ছা, ভ্যান ড্রপ ইকুয়েশন করেছিলাম আমরা। ভ্যান ড্রপ ইকুয়েশন, সেখানে ভ্যান ড্রপ রিয়াকশন আইসোথার্ম এবং ভ্যান ড্রপ রিয়াকশন আইসো বার এবং আইসো কোর দুটোই পড়তে হচ্ছিল। ভ্যান ড্রপ ইকুয়েশন থেকে ডিএলএন কেপি বাই ডিটিটা ডেল্টা এইচ বাই আরটি স্কোয়ার আর ডিএলএন
কেসি বাই ডিটি করলে এটা হচ্ছে ডেল্টা ইউ বাই আরটি স্কোয়ার, এগুলো আমরা দেখেছি। আমার লাস্ট হাতে দেওয়ার প্রিন্সিপালটা বুঝেছিলাম। যেটা বলেছিলাম আমরা হচ্ছে তোমার ডেল্টা জি ভার্সেস জাই প্লট অ্যান্ড তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা, এইগুলো হচ্ছে তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তার আন্ডারে যেগুলো পড়ে সেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। আচ্ছা, আজকে আমি যেটা করব বেসিক্যালি আমি বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব। মানে আজকে এই যে কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে সেই কনসেপ্টগুলোর উপরে বেস করে যে টাইপের প্রবলেমস তোমার আসতে পারে সেই প্রবলেমসগুলো কিছু আলোচনা আমাদের করতে হবে। তো আমরা আজকে যেটা আলোচনা করতে চাইছি, what we want to discuss today, সেটা হচ্ছে basically some applications of the concept of chemical equilibrium. কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে কনসেপ্টগুলো আমরা অলরেডি পড়েছি, হ্যাঁ, তার কিছু কিছু অ্যাপ্লিকেশনস করা বা ইন আদারে তুমি বলতে পারো বেশ কিছু প্রবলেমস করা। তো এইটাকে করে আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পার্টটাকে কনক্লুড করে ফেলতে চাইছি আর কি। ঠিক আছে, সেটা আমাদের কাজ। তো চলো আমরা কয়েকটা প্রবলেম করি, 5-7টা প্রবলেম আমরা পরপর করে করার চেষ্টা করি। তাহলে প্রথমে এরকম একটা রিয়াকশন মানে প্রবলেম যেটা পরীক্ষায় খুব দেয়, যে N2O4 সেটা ডিসোসিয়েট করে NO2 তৈরি করছে, দুটোই গ্যাস ফেজে আছে। তাহলে এই পার্টিকুলার প্রবলেমটায় মানে অ্যাকচুয়ালি আমি জিনিসটা ডিসকাস করে দিচ্ছি, তারপরে তোমাকে যে প্রবলেমটা দেবে সেই প্রবলেমটাকে করতে গেলে দেখবে যেভাবে বলা হয়েছে তাতে তুমি ব্যাপারটাকে ম্যানেজ করে ফেলতে পারছো। মানে এক্সাক্ট অ্যাকচুয়াল প্রবলেমটা যখন দেবে প্রবলেমটা দেখবে এই যেটা এই ডিসকাশনটা হয়ে থাকলে তুমি অটোমেটিক্যালি যে প্রবলেমটা দেবে সেই প্রবলেমটা তুমি আলোচনা করে ফেলতে পারবে আর। দেখো, আলফা আমি ধরে নিচ্ছি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, কারণ এটা একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে, মানে N2O4 তার পুরোটা কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাচ্ছে না, যখন ইকুইলিব্রিয়ামে আসছে যদি আলফাটা আমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয় তাহলে, আর আমি যদি ধরে নিই ইনিশিয়ালি নাম্বার অফ মোলস হচ্ছে 1, তুমি এনও ধরতে পারতে করে আলটিমেট একই দাঁড়াবে। মানে ইনিশিয়ালি নাম্বার অফ মোলস এন ধরে করলেও যা দাঁড়াবে, ইনিশিয়ালি নাম্বার অফ মোলস 1 ধরে করলেও এক্স্যাক্টলি একই দাঁড়াবে। তো অ্যাজিউমিং ইনিশিয়াল নাম্বার অফ মোলস অফ N2O4 ইকুয়াল টু 1, আর আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয় অ্যাট ইকুইলিব্রিয়ামে N2O4 থাকবে কত, 1 মাইনাস আলফা, আর N2 তৈরি হবে কত, 2 আলফা। কারণ এখানে 1 মোল থেকে 2 মোল যেহেতু তৈরি হয়েছে, এখানে আলফা ডিসঅ্যাপিয়ার করে 2 আলফা তৈরি হবে। টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম কি হলো, 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। মানে N2O4 এর নাম্বার অফ মোলস হচ্ছে 1 মাইনাস আলফা, আর NO2 নাম্বার অফ মোলস হচ্ছে 2 আলফা, তাহলে 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, তাহলে এটা হয়ে গেল 1 প্লাস আলফা। আচ্ছা, মোল ফ্র্যাকশন অফ N2O4 অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে N2O4 এর যদি ইকুইলিব্রিয়াম মোল ফ্র্যাকশনটা তুমি লেখো তাহলে কি দাঁড়াবে না, N2O4 এর নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, অর্থাৎ 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা হলো। আর নাম্বার অফ মোলস অফ NO2 অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে না, NO2 নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, আর 2 আলফা বাই 1 প্লাস আলফা। আচ্ছা, এবারে যদি আমি কেপিটাকে দেখি তাহলে কেপিটা কি হয় না, পার্শিয়াল প্রেশার অফ NO2 অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0 তার স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ N2O4 অ্যাট ইকুইলিব্রিয়াম ডিভাইডেড বাই P0। আর এবারে এখানে দেখো তোমার পি নিচে এইটা P0টা স্কোয়ার হয়ে আসছে, মানে 1 বাই P0 স্কোয়ার, এখানে 1 বাই P0, তার নিচে একটা 1 বাই P0 রয়ে গেল। আর পার্শিয়াল প্রেশারটা হচ্ছে মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার, এটা মোল ফ্র্যাকশন অফ NO2 ইন্টু টোটাল প্রেশার, এটা মোল ফ্র্যাকশন অফ N2O4
অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু টোটাল প্রেশার। তাহলে এটা আমি লিখলাম কত না, দেখো এখানে পি স্কোয়ার, এখানে পি করলে এটা পি বাই পি জিরো হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 2 আলফা বাই 1 প্লাস আলফা তার স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস আলফা। তাহলে এটা হয়ে গেল কত 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি বাই পি জিরো। তাহলে এবারে এইটাকে থেকে তুমি যদি আলফাটাকে বের করতে চাও, তাহলে আমি কি করছি না, এটা দেখে এইভাবে আমি লিখে নিচ্ছি যে এই নিচে 1 মাইনাস আলফা স্কোয়ারটা দেখে গুণ করে ফেলছি। তাহলে কেপি মাইনাস আলফা স্কোয়ার কেপি, এদিকে হয়ে যায় আলফা স্কোয়ার ইন্টু 4 পি বাই পি জিরো। তাহলে তুমি এই আলফা স্কোয়ারটাকে একদিকে নিয়ে চলে গেলে আলফা স্কোয়ার ইন্টু কেপি প্লাস 4 ইন্টু পি বাই পি জিরো ইকুয়াল টু, আর একটা কেপি হলো, তাহলে আলফাটা হয়ে গেল কেপি বাই কেপি প্লাস 4 ইন্টু পি বাই পি জিরো হোল টু দি পাওয়ার 1/2। আর এখানে আলফাটা যখন রুট করবে যদি প্লাস মাইনাস লিখতে পারতে, কিন্তু নেগেটিভ রুটটা নেব না, কারণ তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন কখনো নেগেটিভ হতে পারে না বলে আমি শুধুমাত্র পজিটিভ রুটটাকে কনসিডার করছি। তো দেখো ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ভ্যালু হয়ে গেল কেপি বাই কেপি প্লাস 4 পি বাই পি জিরো টু দি পাওয়ার হাফ। এবং এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো পি জিরো তো ঠিক আছে 1 বার, এটা কনস্ট্যান্ট, তাহলে কিন্তু পিটা বাড়ে, প্রেশারটা যদি বাড়ে তাহলে কিন্তু ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কমে যাবে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন প্রেশার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এবং এটা পরিষ্কার লা সাতিলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে। তোমার 1 মোল থেকে যেহেতু 2 মোল তৈরি হচ্ছে, তুমি জানো যে নাম্বার অফ মোলস যদি বেড়ে যায় তাহলে প্রেশার বাড়ালে কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশন করবে, সেখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কমে যাচ্ছে। এবং সেটা সার্টেনলি লা সাতিলিয়ার প্রিন্সিপাল মেনেই তোমার চলছে। তো দেখো, তাহলে এই যে প্রবলেমটাকে করলাম, এই প্রবলেমটা স্টেপ বাই স্টেপ একটু হয়তো ভালো করে বুঝে বুঝে নাও, দেখো কোন জায়গাগুলো কোনো অসুবিধা হচ্ছে কিনা, মানে একদম স্টেপ বাই স্টেপ যেভাবে আমি এগোচ্ছি। মানে এখানে একটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে যে যে এখানে আমি এখানে 1 মোল ধরে নিয়ে তুমি করলে যা হবে, কিন্তু এন মোল ধরে নিয়ে করে এক্স্যাক্টলি কিন্তু একই হবে। যদি এন মোল ধরতাম, এখানে একটা এন গুণ থাকতো, এখানে একটা এন গুণ থাকতো, এখানে একটা এন গুণ থাকতো, পরে আলটিমেটলি রেশিও যখন করবে ওই এনটা কেটে গেছে। মানে কখনো কখনো তুমি জাস্ট এন টু ও ফোর এর ইনিশিয়াল নাম্বার অফ মোলসটা এন ধরে নিয়েও তুমি করতে পারো, আর 1 ধরে নিয়েও করতে পারো, করলেও কিন্তু আলটিমেটলি মোল ফ্র্যাকশন যখন হবে তখন কিন্তু আলটিমেটলি জিনিসটা একই জায়গায় পৌঁছে যাবে। সেটা অসুবিধা না। আমি এখানে 1 মোল ধরে নিয়ে করেছি, এটা স্ট্যান্ডার্ড অনেকেই করে। আবার তুমি এন মোল ধরে নিয়ে করলেও দেখবে তোমার এক্স্যাক্টলি একই হবে। মানে বুঝতে পারছো, এন মোল ধরলে এখানে একটা এন থাকতো, এখানে একটা এন থাকতো, এখানে একটা এন থাকতো, কিন্তু যখন এই মোল ফ্র্যাকশন বের করবে এন এনটা অটোমেটিক্যালি কেটে চলে গেছে। ঠিক আছে, এই প্রবলেমটা বুঝতে পেরেছো কিভাবে করা হলো? ঠিক আছে, চল নেক্সট আর একটা প্রবলেমে এসো। নেক্সট হচ্ছে পিসিএল 5, সেটা ভেঙে গিয়ে পিসিএল 3 প্লাস সিএল 2 তৈরি হচ্ছে। আগে যেমন N2O4 ভেঙে গিয়ে 2NO2 তৈরি হচ্ছিল, অর্থাৎ 1 মোল থেকে 2 মোল তৈরি হচ্ছে, এখানেও কিন্তু 1 মোল থেকে 2 মোল তৈরি হচ্ছে, শুধু প্রোডাক্টগুলো দুটো আলাদা আলাদা, একটা PCl3 একটা Cl2। এখানে আবার আলফাটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আর ইনিশিয়াল নাম্বার অফ মোলসটাকে আমি 1 ধরে নিচ্ছি। টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম সেই 1 মাইনাস আলফা, এই আলফা এই আলফা, সেটা 1 প্লাস আলফা হলো। তাহলে মোল ফ্র্যাকশন অফ PCl5, মোল ফ্র্যাকশন অফ PCl3 এবং মোল ফ্র্যাকশন অফ Cl2 আমি করে নিলাম। 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা, আলফা বাই 1 প্লাস আলফা, আলফা বাই 1 প্লাস আলফা। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রথমে যদি কে এক্সটাকে লিখি, কে এক্সটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ PCl3 ইন্টু মোল ফ্র্যাকশন অফ Cl2 বাই মোল ফ্র্যাকশন অফ PCl5। যদি কে এক্সটাকে করা হয় তাহলে আলফা বাই 1 প্লাস আলফা, আলফা বাই 1 প্লাস আলফা, নিচে হচ্ছে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা, অর্থাৎ আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এটা, আর এটাই যদি তুমি এ করো, কেপি করো, কেপি যেমন করে লেখে PCl3 এর পার্শিয়াল প্রেসার বাই P0, PCl2 এর পার্শিয়াল প্রেসার বাই P0 সবটাই অ্যাট ইকুইলিব্রিয়ামে ডিভাইডেড বাই PCl5 এর তোমার পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই P0। এখানে কোনো স্কোয়ার টোয়ার থাকছে না, মানে উপরটা অটোমেটিক্যালি স্কোয়ার দাঁড়িয়ে যাবে, সেটা তুমি দেখতে পাবে। তাহলে এটা লিখতে পারছি মোল ফ্র্যাকশন টোটাল প্রেসার হিসেবে লিখতে পারলাম। আর এখানে P0 দিয়ে ভাগ দেখানো হয়, তোমরা জানো যে P0 হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার 1 বার, এটাকে ইউনিটলেস করার জন্য P0 দিয়ে ভাগ করতে হয়। সেখানে আমি P0টা বয়ে বয়েই যাচ্ছি, অনেক বইয়ে দেখবে P0টাকে নিয়ে তো মাথায় ঘামাচ্ছে না, কিন্তু আমি সবসময় P0টাকে মেনটেন করে করে যাই, যাতে করে ইকুইলিব্রিয়াম কোণটা দিনের সাথে ইউনিটলেস থাকে, সেটা আমি পরিষ্কারভাবে দেখতে পাই।
তো এটা আলটিমেটলি কি দাঁড়ালো না মোল ফ্র্যাকশন অফ পিসিএল থ্রিটা আলফা বাই 1 প্লাস আলফা, মোল ফ্র্যাকশন অফ সিএল টুটা আলফা বাই 1 প্লাস আলফা, আর নিচে মোল ফ্র্যাকশন অফ পিসিএল ফাইভটা 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা, আর পি বাই পি জিরো এখানে একটা পি ছিল এটা, এই পি বাই পি জিরো একটা পার্ট কেটে গেল, একটা পি বাই পি জিরো তোমার রয়ে গেল, তাহলে এটা হয়ে গেল কত আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি বাই পি জিরো। এখানেও তুমি যদি এই আলফাটাকে বের করো সেটা কেপি বাই কেপি প্লাস পি বাই পি জিরো হোল টু দি পাওয়ার হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা দেখো তখন এই সিচুয়েশনটা হবে, তাহলে আবার ওই কেপির এক্সপ্রেশনটা তুমি পেয়েছো, তাহলে এটা হচ্ছে একটা আলফা স্কোয়ারের একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে, আলফা স্কোয়ার এটা কেপি প্লাস পি বাই পি জিরো, সেটা হচ্ছে কেপি হয়ে যাচ্ছে, আলফা হয়ে যাচ্ছে কেপি বাই কেপি প্লাস পি বাই পি জিরো টু দি পাওয়ার হাফ হচ্ছে। এখানে নেগেটিভ সাইনটা তুমি ইগনোর করছো, কারণ আলফাটা কখনো নেগেটিভ হতে পারে না। আর এটা দেখো পরিষ্কার, তুমি এই যে কেপিটাকে আলাদা করে বের করেছো, সেটা বের না করে কে এক্স থেকে পেয়ে যেতে পারে। তোমরা জানো যে কেপি সমান কে এক্স ইন্টু পি বাই পি জিরো হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ। এই পার্টিকুলার ডেল্টা নিউটা কি, প্রোডাক্ট তৈরি হচ্ছে 2 মোল, রিয়াক্ট্যান্ট ছিল 1 মোল, সবাই গ্যাস ফেজে, তাহলে ডেল্টা নিউটা কিন্তু 1। তার মানে পরিষ্কার দেখো কেপি সমান এখান থেকে লিখতে পারছে কে এক্স ইন্টু পি বাই পি জিরো। দেখো আমি কে এক্স থেকে তো অলরেডি বের করে রেখেছিলাম, এই যে কে এক্স থেকে তুমি অলরেডি বের করে রেখেছিলাম আলফা স্কোয়ার বা 1 মাইনাস আলফা স্কোয়ার, সেটাকে পি বাই পি জিরো করে তুমি কেপিটা পেয়ে যাবে। মানে কেপিটাকে আলাদা করেও তুমি করতে পারতে, আর কেপিটাকে যদি কে এক্স থেকে বের করতে পারতে তাহলে তুমি করতে পারতে, তাহলে আলফাটা বেরিয়ে গেল। আবার এই পার্টিকুলার কেসে দেখো প্রেশার যদি বাড়ানো হয় তাহলে ডিগ্রি অফ ডিস্ট্রিবিউশন কমবে, প্রেশার কমালে হচ্ছে ডিগ্রি অফ ডিস্ট্রিবিউশন বাড়বে। আজ এবারে ব্যাপারটা দেখো, তুমি একটু খেয়াল করে দেখো, এই যে প্রথম যে প্রবলেমটায় যখন তোমার একটা মলিকুল থেকে দুটো মলিকুল তৈরি হচ্ছে, হ্যাঁ এখানে একটা মলিকুল থেকে দুটো মলিকুল, দুটো মলিকুল একই মলিকুল যখন তৈরি হচ্ছে, যখন তুমি লিখছো আলফাটা থেকে কেপি বাই কেপি প্লাস 4 ইন্টু পি বাই পি জিরো হোল টু দি পাওয়ার হাফ। আর যখন ওটা দুটো ডিফারেন্ট স্পিসিস তৈরি হয়ে গেল, পিসিএল ফাইভ থেকে তোমার তৈরি হচ্ছে পিসিএল টু প্লাস সিএল টু, মজা দেখো এইখানে কিন্তু এই 4 পার্টটার নেই, হয়ে গেল কেপি বাই কেপি প্লাস পি বাই পি জিরো টু দি পাওয়ার হাফ। তার মানে এই দুটো রেজাল্ট একটু কম্পেয়ার করে দেখো, অ্যাপারেন্টলি না ওই একটা রেজাল্ট থেকে এক্সট্রাপোলেট করে পরের রেজাল্টটা টুক করে লিখে ফেলতে চেয়েও না। হ্যাঁ তোমার ওই 4 পার্টটা আদৌ থাকছে কি থাকছে না, দিস ইজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ মানে আমি যখন তোমার 1 মাইনাস আলফা থেকে 2 আলফা তৈরি হচ্ছে, আর 1 মাইনাস আলফা থেকে আলফা প্লাস আলফা তৈরি হচ্ছে, দেখে মনে হচ্ছে সব মিলে তো 2 আলফাই হলো। যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি ক্যালকুলেট করছি, তখন যেহেতু ওই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফর প্রোডাক্ট 2 থাকার জন্য ওটা হচ্ছে পুরোটা স্কোয়ার হয়ে গিয়ে একটা 4 পার্ট এক্সট্রা চলে এলো। হ্যাঁ এক্ষেত্রে কিন্তু ওই 4 পার্টটা থাকছে না, এটা মাথায় রাখবে। মানে দুটো রেজাল্ট দেখো, মানে একদম একই রকমের দেখতে, 1 মল থেকে 2 মল তৈরি হয়েছে, কিন্তু একই মলিকুল থেকে সেম মলিকুল তৈরি হলো নাকি ডিফারেন্ট মলিকুল তৈরি হলো, তার উপরে নির্ভর করে কিন্তু আলফার এক্সপ্রেশনে কেপি বাই কেপি প্লাস পি বাই পি জিরো হবে না কেপি বাই কেপি প্লাস 4 পি বাই পি জিরো হবে, সেটা কিন্তু ঠিক হচ্ছে টু দি পাওয়ার হাফ। তাহলে রেজাল্টগুলো একটু মাথায় রাখবে। হ্যাঁ এটা না কষলে যেই 4 মানে একটুখানি কষে দেখে নিতে হবে যে 4 পার্টটা বা কিছু থাকছে কিনা, এটা মাথায় রাখবে। তাহলে বোঝা গেল এই প্রবলেমটা কেমন করে হলো। এখানেও দেখা এই লেখা হয়েছে যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ডিগ্রি অফ ডিস্ট্রিবিউশন ডিক্রিজ উইথ ইনক্রিজিং টেম্পারেচার। এটা হচ্ছে একদম এটা হচ্ছে মানে ওবেস লা চাতেরিয়ার প্রিন্সিপাল প্রিন্সিপাল আচ্ছা কেস সিটাও তুমি বের করে ফেলতে পারছো, কেস সিটা, হ্যাঁ ওই যে কনসেন্ট্রেশন অফ পিসিএল থ্রি বাই সি জিরো, কনসেন্ট্রেশন অফ সিএল টু বাই সি জিরো বাই কনসেন্ট্রেশন অফ পিসিএল ফাইভ বাই সি জিরো, এরকমভাবে লিখলাম। এখানে সি জিরোটা হচ্ছে 1 মোল পার লিটার, যেটা একটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন। হ্যাঁ এইখানে তাহলে এখানে তুমি জাস্ট এখানে আলফাটাই এখন নাম্বার অফ মোলসের রোলটা প্লে করছে। হ্যাঁ আলফাটাই এখানে নাম্বার অফ মোলসের রোলটা প্লে করছে, কারণ তোমার আমি ইনিশিয়ালি 1 মোল ধরে নিয়েছিলাম, তাহলে পিসিএল থ্রি হচ্ছে আলফা মোল, সিএল টু আলফা মোল, আর পিসিএল ফাইভ হচ্ছে 1 মাইনাস আলফা মোল। তাহলে এবারে নাম্বার অফ মোলসকে তুমি ভলিউম দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে কনসেন্ট্রেশন বেরিয়ে গেছে, তাহলে আলফা বাই ভি, এটা আলফা বাই ভি, নিচে হচ্ছে 1 মাইনাস আলফা বাই ভি, এটা 1 বাই সি জিরো, এটা হয়ে যাচ্ছে আলফা স্কয়ার 1 মাইনাস আলফা বাই 1 বাই ভি ইন্টু সি জিরো। এটা যে কেপি কে এক্স এর যে সম্পর্ক, সেখান থেকেই তুমি এটাকে বের করে ফেলতে পারছো। কেপি কে এক্স এর সম্পর্ক থেকে তুমি এটাকে বের করে ফেলতে পারছো। এটা নিশ্চয়ই মনে আছে তোমার, আমি এটা এখানে করে তোমাকে দেখিয়ে দিতে পারি। ধরো তুমি জানো
we know Kp equal to Kc Kp equal to Kc into C0 RT by P0 হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ। তো আবার একটু আগে তাকে করে গেলে কেপি আর কে এক্স এর সম্পর্ক, কেপি ইকুয়াল টু কে এক্স ইন্টু তোমার পি বাই পি জিরো তার পাওয়ার ডেল্টা। এখানে কেসি কে এক্স এর সম্পর্ক পেতে পারো। তাহলে এখান থেকে দেখো তুমি মানে কেপি কেসি সম্পর্ক পেলে, কেপি কে এক্স এর সম্পর্ক পেলে, এখান থেকে তুমি চাইলে কেসি কে এক্স এর সম্পর্কটা পেয়ে যেতে পারো। এই যে এখান থেকে, এই দুটো থেকে, মানে যেখান থেকে দেখো পুরো কেসি সি জিরো আর টি বাই পি জিরো তার পাওয়ার ডেল্টা নিউ ইকুয়াল টু কে এক্স পি বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে তোমার ডেল্টা নিউ। তাহলে এখান থেকে কেসিটা কত হচ্ছে, কেসিটা হয়ে যাচ্ছে দেখো পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ, পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ কেটে যাচ্ছে, তাহলে পি বাই সি জিরো আর টি তার পাওয়ার ডেল্টা নিউ এটা। এবার পিভি ইকুয়াল টু এনআরটি যদি করো তাহলে আরটি বাই পিতে ভি জিরো হয়ে যাচ্ছে। এখানে যদি তুমি এইটা যদি এক মোলের জন্য করতে, হ্যাঁ মানে আমি এটা এখানে তো মানে তোমার এখানে এইটাকে দেখো, তুমি যদি আরটি বাই পিটাকে যদি নিচে তুমি দিয়ে দিতে, এটা তোমার ভি জিরো হয়ে গেছে যদি পার ডেল্টা নিউ। এবার ডেল্টা নিউটা এই পার্টিকুলারকে কিন্তু ওয়ান যেহেতু, দেখো তুমি ওই রেজাল্টটা পেয়ে গেছে। চাইলে এটা এইরকম ভাবেও লিখতে পারো। আমি এখানে যেমন ভি দিয়ে লিখেছি, ভি দিয়ে না লিখে তুমি জাস্ট এইরকম ভাবেও লিখতে পারো। এটা কে এক্সটা লেখা হলো না, সরি, এক সেকেন্ড। এটা হচ্ছে কে সি ইকুয়াল টু কে এক্স ইন্টু এইট। তাহলে এই যে ইন্টার রিলেশনস গুলো একটুখানি ঝালিয়ে নেবে। কেপি ইকুয়াল টু কেসি ইন্টু সি জিরো আর টি বাই পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ। কে পিটা হচ্ছে কে এক্স পি বাই পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ। এবার এই দুটো ইকুয়েশন থেকে কেপি সমান এটা, কেপি সমান যদি এটা হয় তাহলে কে কেসি ইন্টু সি জিরো আর টি বাই পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ, সেটা হয়ে যাচ্ছে কে এক্স ইন্টু পি বাই পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ। তাহলে এখান থেকে তুমি দেখো এই যে পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ, পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ কিন্তু বাদ দিয়ে দাও, কেসি সমান হয়ে গেলে কে এক্স ইন্টু পি বাই সি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ এইটা। তাহলে এইখান থেকে তুমি কেসিটাকে বের করে ফেলতে পারতে। ঠিক আছে, এখানে যেহেতু তোমার টোটাল নাম্বার অফ মোলসটাকে এক মোল তুমি ভাবছো, সেখানে যে ভলিউমটা, টোটাল ভলিউম যেটা, ভলিউম দিয়ে ভাগ করে তুমি কনসেন্ট্রেশনটা বের করছো, কিন্তু যখন নাম্বার অফ মোলসটাকে তুমি ওয়ান ধরে নিয়ে কিন্তু এগোচ্ছ, ইনিশিয়াল নাম্বার অফ মোলসটাকে ওয়ান ধরে নিয়ে এগোচ্ছ আর কি। হ্যাঁ, সেখানে ইনিশিয়াল নাম্বার অফ মোলস যদি ওয়ান হয়ে যায় তাহলে আরটি বাই পিটাই হচ্ছে তোমার ভি হয়ে যাবে, তাহলে ওয়ান বাই সি জিরো ইন্টু ভি টু দি পাওয়ার ডেল্টা নিউ হয়ে যাবে। ডেল্টা নিউ যদি এই পার্টিকুলার ক্ষেত্রে ওয়ান হয়ে যায়, সেখানে এই রিলেশনটা তুমি অ্যাকচুয়ালি পেয়েছো। আর কেউ চাইলে এইরকম ভাবেও লিখতে পারতো, কিন্তু মানে কে সিটাকে এটাকে তুমি অর অর এইরকম ভাবেও লিখতে পারো। কে সি ইকুয়াল টু, দেখো এখানে কে এক্স অলরেডি বের করে ফেলেছিলাম, কেসটাকে বের করে আলফা স্কোয়ার বাই ওয়ান মাইনাস আলফা স্কোয়ার। আচ্ছা, এটা ভি দিয়ে লিখেছি বলে না, এক মিনিট দাও, এক সেকেন্ড। একটুখানি এক সেকেন্ড, হয়ে যাবে, একই ব্যাপার।
মানে এটাকে আমি এক লাইন একটুখানি এগিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পেরে যাচ্ছ। দেখো, এইটাকে তুমি চাইলে এইরকম ভাবে লেখো, আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা ইন্টু 1 বাই সি জিরো যেমন আছে আছে। আমি এটা কি ভালো করে কি লিখছি একটু খেয়াল করে দেখো, 1 প্লাস আলফা বাই ভি বাই 1 প্লাস আলফা। একই তো দাঁড়ালো, আমি 1 প্লাস আলফা দিয়ে গুণ করে 1 বাই আলফা দিয়ে ভাগ করে দিয়েছি, একই জিনিস দাঁড়ালো। এটা হয়ে যাচ্ছে দেখো, আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস আলফা মানে কত, 1 মাইনাস আলফা স্কোয়ার হয়ে গেল ইন্টু 1 ওভার ভি জিরো 1 বাই সি জিরো হলো, 1 বাই সি জিরো হলো। আর ভি বাই 1 প্লাস আলফা, দেখো 1 প্লাস আলফাটা কি, 1 প্লাস আলফা হচ্ছে টোটাল নাম্বার অফ মোলস। টোটাল নাম্বার অফ মোলস থাকে 1 প্লাস আলফা, তার টোটাল নাম্বার অফ মোলস যদি 1 প্লাস আলফা হয়, তা টোটাল ভলিউমকে 1 প্লাস আলফা দিয়ে ভাগ করলে কি হয়, মোলার ভলিউম হয়ে যায়। মোলার ভলিউম হয়ে গেল। দেখো, এই কেসিটাকে তুমি চাইলে এই রকম ভাবেও তুমি লিখতে পারো, এইরকম ভাবেও লিখতে পারো। এবং এখানে দেখো, এখানে যেটা আমি ওইটাই তখন বলে গেলাম, যে এইটা দেখো, এইটা কি হচ্ছে, যে যদি গ্যাসটা আইডিয়ালি বিহেভ করছে তুমি ধরে নাও, তাহলে পিটাকে যদি নিচে পাঠিয়ে দাও, আরটি বাই পি হচ্ছে মোলার ভলিউম হয়ে যায়। এটা তুমি চাইলে কে এক্স ইন্টু 1 বাই সি জিরো ইন্টু ভি বার তার পাওয়ার ডেল্টা নিউ এইরকম ভাবে লিখতে পারো। দেখো, আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাই এখানে হয়ে গেল। মানে এই যে বুঝতে পারছো তো, পিটাকে যদি নিচে পাঠিয়ে দাও, তাহলে আরটি বাই পি মানে তো মোলার ভলিউম। তার মানে কেসি এবং কে এক্স এর সম্পর্কটা এইরকম ভাবে লেখা যায়, কেসি ইকাল টু কে এক্স ইন্টু 1 বাই সি জিরো ইন্টু ভি বার টু দি পাওয়ার ডেল্টা নিউ। তাহলে আমি যদি নর্মালি টোটাল ভলিউমের রেসপেক্টে লিখি, তাহলে কেসিটা হচ্ছে আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা 1 বাই ভি বাই সি জিরো, যেমন লিখলাম লিখেছি। এটাকে তুমি আরেক রকম করে ভাবতে পারছো, যে এই ভিটাকে যদি মোলার ভলিউমের টার্মসে তুমি রিপ্লেস করতে চাও, তাহলে ভলিউমটাকে 1 প্লাস আলফা দিয়ে ভাগ করে 1 প্লাস আলফা দিয়ে গুণ করে দাও। তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস আলফা, মানে 1 মাইনাস আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে। সি জিরো যেমন আছে আছে, আর ভি বাই 1 প্লাস আলফা, 1 প্লাস আলফাটা যে টোটাল নাম্বার অফ মোল, সেটা হচ্ছে মোলার ভলিউম হয়ে যাচ্ছে। তো দেখো, একদম এই যে সম্পর্কটা, সেই তার মতো করে তুমি একদম পুরো জিনিসটা কনসিস্টেন্ট হয়ে গেল। যখন তোমার এই টাইপের রিয়াকশনের ক্ষেত্রে কেপি কেসি কে এক্স করসপন্ডিং তোমাকে বের করতে বলবে, দেখো এখানে কেসি কেপি কে এক্স সবই আমি বের করে ফেলতে পারলাম। সেটা একটা বের করে তাদের যে ইন্টার রিলেশনস করেছিল সেখান থেকেও বের করতে পারো, অথবা একদম প্রথম যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন থেকেও কিন্তু তুমি জিনিসটাকে করতে পারো। বুঝতে পারলে এই পুরো জিনিসটা? দেখো, কোথাও কোনো অসুবিধা থাকলে বলো। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের প্রবলেমগুলো খুব ইন্টারেস্টিং, এবং অনেক ক্ষেত্রে এটা শক্ত হয় বেশ কিছু কিছু। বেশ বড় বড় ক্যালকুলেশন থাকে ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি এই যে স্টেপ বাই স্টেপ পরপর করে বুঝিয়ে বুঝিয়ে বললাম এই পার্টিকুলার কেসে, আগেরটার ক্ষেত্রেও বাকি সব কিছু ক্যালকুলেট করা যেত। আমি কেপি বের করেছি, কে এক্স বা কেসি সব বের করা যেত। আগের ক্ষেত্রে এই আলফাটা বের করাটাই মূলত দরকার ছিল বলে আমি সেটাকে করেছি। আর এই পার্টিকুলার ক্ষেত্রে আমি সব কিছু করে দিলাম আর কি। কে এক্স বের করে ফেললাম, কেপি বের করে ফেললাম, আলফাটা কেমন করে বের করতে ইন টার্মস অফ কেপি সেটাও বের করলাম, কেসি বের করলাম, সবই বের করেছি। এবার যেহেতু এগুলো সব গ্যাস ফেজ রিয়াকশন, কেপিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কেপি দিয়েই সবকিছু করতে হয়, কিন্তু কখনো যদি কেসি তোমার দরকার পড়ে, তা তুমি কিন্তু এখান থেকে করে নিতে পারছো। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? বলো, কোনো প্রবলেম থাকলে বলো। ঠিক আছে, আচ্ছা। নেক্সট এই প্রবলেমটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এটা তোমার খুব কাজে লাগে। এটা তো তোমার হেবার প্রসেসে যে অ্যামোনিয়া প্রিপারেশন, তার যে সেখানে তোমার লাসাতিলের প্রিন্সিপালের এফেক্ট ইত্যাদিগুলো খুব ইন্টারেস্টিং। আমার 11-12 পড়েছো, এখানেও খুব লাগবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি নাইট্রোজেন 1 মোল আছে, হাইড্রোজেন 3 মোল আছে, অ্যামোনিয়া কিছু ছিল না। এবার এক্সটেন্ট অফ রিয়াকশন যদি যাই হয়, এখানে আমি
আলফা মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলে কথাটা উল্লেখ করছি না, তার বদলে এক্সটেন্ট অফ রিয়াকশন এই কথাটা উল্লেখ করছি, কারণ এখানে তো সত্যি ডিসোসিয়েট করছে না। আগের ক্ষেত্রে N2O4 ডিসোসিয়েট করছিল, PCl5 ডিসোসিয়েট করছিল, সেখানে আলফাটার মানে আছে, ওরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন রিপ্রেজেন্ট করছে। কিন্তু এক্ষেত্রে রিয়াকশনটা কতখানি প্রসিড করেছে, এক্সটেন্ট অফ রিয়াকশন বা অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন, সেটা হচ্ছে যাই। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে, অ্যাট ইকুইলিব্রিয়ামে এইটা সাডেনলি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, তাহলে 1 মাইনাস যাই হলো, এর ক্ষেত্রে 3 ইন্টু 1 মাইনাস যাই হলো, আর এইটা হচ্ছে 2 ইন্টু যাই হলো। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম টোটাল নাম্বার অফ মোলস কত হবে, 1 মাইনাস আলফা প্লাস 3 ইন্টু 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, অর্থাৎ 4 মাইনাস আলফা বলছে যাই, 4 মাইনাস 2 যাই হয়ে গেল। তাহলে টোটাল নাম্বার অফ মোল যদি পেয়ে যাও, সেখান থেকে মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন অ্যাট ইকুইলিব্রিয়াম, মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন অ্যাট ইকুইলিব্রিয়াম, মোল ফ্র্যাকশন অফ অ্যামোনিয়া অ্যাট ইকুইলিব্রিয়াম তুমি পেয়ে গেছো। তারপরে কেপিটাকে লেখো, কেপিটা অ্যাজ ইউজুয়াল যেমন হবে, এখানে পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া বাই P0 তার স্কোয়ার হবে, পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন বাই P0 হবে, আর পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন বাই P0 তার পাওয়ার কিউ হবে। এবারে পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার, তাহলে মোল ফ্র্যাকশনের ভ্যালুগুলোকে বসিয়ে টোটাল প্রেশারটা তুমি বসিয়েছো, এগুলো জাস্ট মানে এখানে একটা লাইন হয়তো লিখলে হতো যে পার্শিয়াল প্রেশার মানে মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার, এখানে পার্শিয়াল প্রেশার মানে মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার, এখানে পার্শিয়াল প্রেশার মানে মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। এবার মোল ফ্র্যাকশনটাকে আমি প্রত্যেকটা জায়গায় বসিয়ে দিলাম। তাহলে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে না, 4 যাই স্কোয়ার ইন্টু 4 মাইনাস 2 যাই তার স্কোয়ার বাই 27, 1 মাইনাস যাই হোল টু দি পাওয়ার 4 ইন্টু P0 বাই P তার স্কোয়ার হচ্ছে। এটা তোমার সিম্পলিফাই করলে এই জিনিসটা তোমার দাঁড়াচ্ছে, মানে নিচে P বাই P0 তার স্কোয়ার হতো, উপরে পাঠিয়ে দিলে P0 বাই P তার স্কোয়ার হলো। আর এখানে দেখো এই যে 4 ইন্টু 4 মাইনাস 2 যাই দুবার আছে, তাহলে উপরে গেলে এই 4 মাইনাস 2 যাই একবার কেটে গেল, একটা রয়ে গেল, তার 2 যাই ইন্টু 4 মাইনাস 2 যাই হলো। আর বাকি যেটা রয়েছে এই 3-এর কিউব মানে 27 রয়ে গেছে, 1 মাইনাস যাই আর 1 মাইনাস যাই তার কিউব মিলে 1 মাইনাস যাই হোল টু দি পাওয়ার 4 হয়েছে। এটা তো ভালো। আচ্ছা, এবারে ইউজুয়ালি যাইটা মাঝ লেস দ্যান 1 হয়, তাহলে যাইটা যদি মাঝ লেস দ্যান 1 হয়, তাহলে এখানে 1 মাইনাস যাই থেকে যাইটাকে বাদ দিয়ে দাও, এখানে 4 মাইনাস 2 যাই থেকে 2 যাইটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত দাঁড়াবে, 4 স্কোয়ার মানে 16, 16 ইন্টু 4 মানে 64, 64 হলো, যাই স্কোয়ার হলো, নিচে 27 আছে কিন্তু P0 বাই P তার স্কোয়ার আছে। তাহলে কেপিটা দেখো তোমার এইটা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এবারে এখান থেকে যদি যাইটাকে তোমায় বের করতে হয়, তো যাই স্কোয়ারটাকে পেয়ে গেলে এদিকে চলে এলো 27/64, P বাই P0 তার স্কোয়ার একটু কেপি হয়ে গেল, তাহলে যাইটা হয়ে যাচ্ছে এই জিনিসটা। আবার এখানে নেগেটিভ সাইনটা তুমি নেগলেক্ট করছো, কারণ যাইটা নেগেটিভ হতে পারে না, এখানেও তুমি এটা লিখে দিলে নেগেটিভ সাইন ইজ neglected as যাই cannot be negative, ঠিক আছে, তো যাইটা তাহলে বেরিয়ে। আচ্ছা, এবারে এইখানে যেটা দেখতে পাচ্ছ যে প্রেসার ডিপেন্ডেন্সটা তুমি দেখতে পাচ্ছ, ইন দিস কেস extent of reaction increases with increase in pressure at constant temperature। হ্যাঁ, কারণ এখানে যেহেতু তোমার 4 মোল থেকে 2 মোল হচ্ছে, এরকম না একটা কোয়ালিটেটিভলি এরকম ভাবে বলে যে নাম্বার অফ মোল যদি বাড়ে তাহলে প্রেসার বাড়ালে ব্যাকওয়ার্ড রিয়াকশন করবে, নাম্বার অফ মোল যদি কমে তাহলে প্রেসার বাড়ালে হচ্ছে তোমার ফরওয়ার্ড রিয়াকশন করবে। এক্ষেত্রে কিন্তু 4 মোল থেকে 2 মোল তৈরি হচ্ছে, এই যে 1 মোল আর 3 মোল, 4 মোল থেকে 2 মোল তৈরি হচ্ছে, প্রেসার বাড়ালে তোমার ফরওয়ার্ড রিয়াকশনটা ঘটবে। আচ্ছা, এবারে এই রিয়াকশনটার অন্যান্য যে ফিজিওকেমিক্যাল এফেক্টগুলো তুমি দেখো, এই রিয়াকশনটা এক্সোথার্মিক হয়। তো এক্সোথার্মিক হলে ইলটা ইনক্রিজ করার কথা ওই ডিক্রিজিং টেম্পারেচার, যদি রিয়াকশনটা এক্সোথার্মিক, তাহলে লাফাতিদের প্রিন্সিপাল কি বলবে, ইলটা ইনক্রিজ করবে ওই ডিক্রিজিং টেম্পারেচার, কিন্তু বাস্তবে তা হয় না, তোমাকে একটা অপটিমাম টেম্পারেচার ব্যবহার করতে হয়, কারণ এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে, সে ভাঙতে চায় না, সেখানে আমি যদি টেম্পারেচারটা সাফিসিয়েন্টলি কম রাখি তখন রিয়াকশন করতে চায় না। আবার টেম্পারেচার খুব বেশি করলে লাফাতিদের প্রিন্সিপাল অনুযায়ী ব্যাকওয়ার্ড রিয়াকশন করবে, ইল তুমি বেশি পাবে না, সেখানে একটা অপটিমাল টেম্পারেচার তোমাকে ব্যবহার করতে হয়। হ্যাঁ, তাহলে বাট এট লো টেম্পারেচার রেট অফ রিয়াকশন ইজ ভেরি স্লো, তাহলে তোমার ওয়ে আউটে একটা অপটিমাম টেম্পারেচার তোমাকে ব্যবহার করতে হবে। এই অপটিমাম টেম্পারেচার দেখবে অ্যারাউন্ড এই 500 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তোমাকে ব্যবহার করতে হয়। আর প্রেশারটা তো হাই লাগবে, 180 থেকে 200 অ্যাটমসফিয়ার প্রেশার তোমার লাগবে। এছাড়া এক্ষেত্রে তোমার কিছু ক্যাটালিস্ট কিছু ক্যাটালিস্ট প্রমোটার এগুলো ব্যবহার করতে হয়।
আয়রন অক্সাইড, ক্রোমিক অক্সাইড, মলিবডিনাম অক্সাইড এই ধরনের ক্যাটালিস্ট এবং প্রোমোটার তোমাকে ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, এবং এই পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে ইনার গ্যাসের এফেক্ট কি হবে সেটা তুমি লাসাতিলার প্রিন্সিপালটাকে তুমি বুঝে নিতে পারবে। লাসাতি মানে এমনিতে আগের দিনে ইনার গ্যাসের এফেক্টটা এবং প্রেসারের এফেক্টটা আমরা মনে আছে নিশ্চয়ই লাসাতিলার প্রিন্সিপাল একটা সুন্দর ইকুয়েশন তৈরি করে, হ্যাঁ, কনস্ট্যান্ট প্রেসার ইনার গ্যাস অ্যাড করলে কি হবে, কনস্ট্যান্ট ভলিউম ইনার গ্যাস করলে অ্যাড করলে কি হবে, এইসবগুলো ভালো করে বুঝিয়েছিলাম। সেখানে রোল অফ ইনার গ্যাসটা তোমাকে বুঝে নিতে হবে। এবং এই পার্টিকুলার কেসে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি কে এক্স এবং কেসির যে এক্সপ্রেশন সেগুলো তুমি বের করে ফেলতে পারবে। মানে কেপি যদি বের করে ফেলো তাহলে এই যে সম্পর্কগুলো আছে না, এই যে এখানে যে সম্পর্কগুলো বের করলাম, কেপির সঙ্গে কেসির সম্পর্ক, কেপির সঙ্গে কে এক্স এর সম্পর্ক, এগুলো তুমি ব্যবহার করো, যেহেতু কেপিটার এক্সপ্রেশন তুমি বের করে ফেললে কেসি এবং কে এক্স তুমি অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবে। সেটা আমি কিন্তু হোমওয়ার্ক হিসেবে তোমাকে দিয়েছি। তাহলে এই যে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তার যে করসপন্ডিং প্রসেসটা হচ্ছে হেবার প্রসেস। তাহলে হেবার প্রসেসের যে ফিজিওকেমিক্যাল যে এফেক্টগুলো, হ্যাঁ, টেম্পারেচার এফেক্ট কি, প্রেসারের এফেক্ট কি, ইনার গ্যাস অ্যাড করার এফেক্ট কি, হ্যাঁ, ক্যাটালিস্ট প্রোমোটার হিসেবে কাকে তুমি ব্যবহার করছো, এইগুলো একটু ভালো করে তোমাকে দেখে নিতে হবে। ঠিক আছে? তো দেখো এই অ্যামোনিয়ার ব্যাপারটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে তো? আমি আর কেএক্স কেসিটা করলাম না, তোমাকে করতে দিলাম বাড়িতে। বলো, কোনো সমস্যা থাকলে বলো। ঠিক আছে তো? আচ্ছা দেখো, এই যে তিনটে এক্সাম্পল আমি করলাম এখন, এই তিনটে এক্সাম্পল হচ্ছে গ্যাস ফেজ রিয়াকশনস করলাম। তিনটেই গ্যাস ফেজ, তার ক্ষেত্রে কেপি, কেসি, কেএক্স সবাই ইম্পর্টেন্ট, তাদের ইন্টার রিলেশনসগুলো আমি জানি এবং আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি, হয়তো উল্লেখ করিনি, কিন্তু অ্যাজিউম করে নিচ্ছি যে যে গ্যাসগুলো মোরালেস আইডিয়ালি বিহেভ করছে, তার মতো করে যা করার আমি করেছি। এবার নেক্সট একটা এক্সাম্পল করছি যেখানে ওটা গ্যাস নয়, কিন্তু যেমন ধরো তুমি এস্টারিফিকেশন রিয়াকশন কনসিডার করছো, যেখানে অ্যালকোহলের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড তার রিয়াকশন করে এস্টার এবং জল তৈরি করছে। এখানে এরা ইউজুয়ালি তোমার সলিউশন ফেজে থাকে। তো যদি সলিউশন ফেজে থাকে তাহলে তোমার এই প্রেসার টেসার এইসব নিয়ে আর মাথা ঘামানো যাবে না। কিন্তু আমি কেসি বা কেএক্স এগুলোকে আমি তৈরি করতেই পারি। দেখো, ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি অ্যালকোহল ছিল এ মোল, অ্যাসিড ছিল বি মোল, এস্টার এবং ওয়াটার কিছু ছিল না। অ্যাট ইকুইলিব্রিয়ামে অ্যালকোহলটা কমে গিয়ে এ মাইনাস যাই হলো, অ্যাসিডটা কমে গিয়ে বি মাইনাস যাই হলো, এটা যাই তৈরি, এটা যাই তৈরি হলো, যেখানে যাইটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন। তাহলে এখানে যাইটা হচ্ছে তোমার অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন বা এক্সটেন্ট অফ রিয়াকশন। তাহলে টোটাল নাম্বার অফ মোলস কত হচ্ছে? এ মাইনাস যাই প্লাস বি মাইনাস যাই প্লাস যাই, যাইগুলো কেটে গেল করে এ প্লাস বি হয়ে গেল, টোটাল নাম্বার অফ মোলস। তাহলে ইফ ভি বি দ্য ভলিউম, টোটাল ভলিউম, দেন কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? অ্যালকোহলের কনসেন্ট্রেশন এ মাইনাস যাই বাই ভি হলো, কার্বক্সিলিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বি মাইনাস যাই বাই ভি হলো, এস্টারের কনসেন্ট্রেশন যাই বাই ভি হলো, আর জলের কনসেন্ট্রেশন যাই বাই ভি হলো। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে সি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে সিটা হয়ে যাচ্ছে দেখো তোমার যেমন হয় আর কি, যে তোমার এস্টারের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই সি জিরো তার পাওয়ার 1, জলের কনসেন্ট্রেশন বাই সি জিরো তারও পাওয়ার 1 করে, অ্যালকোহলের কনসেন্ট্রেশন বাই সি জিরো তার পাওয়ার 1, অ্যাসিডের কনসেন্ট্রেশন বাই সি জিরো তার পাওয়ার 1। মানে যাই বাই ভি ইন্টু যাই বাই ভি বাই হচ্ছে 1 মাইনাস যাই বাই ভি ইন্টু বি মাইনাস যাই বাই ভি, এগুলো সব বসালাম, এটা হয়ে যাচ্ছে যাই স্কোয়ার বাই এ মাইনাস যাই ইন্টু বি মাইনাস যাই। এবার এইটা কেসিটা কোনো একটা গিভেন টেম্পারেচারে কনস্ট্যান্ট, তাহলে আমি এইটাকে তোমার ভাঙছি, ভেঙে দেখো এ মাইনাস যাই ইন্টু বি মাইনাস যাই ইন্টু কেসি মাইনাস যাই স্কোয়ার ইকুয়াল টু 0 হলো। গুণটাকে করে ফেলছি এ বি মাইনাস এ যাই মাইনাস বি যাই প্লাস যাই স্কোয়ার ইন্টু কেসি মাইনাস যাই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এ বি কেসি মাইনাস এ প্লাস বি ইন্টু কেসি ইন্টু যাই প্লাস এখানে হয়ে গেল কেসি মাইনাস 1 ইন্টু যাই স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে।
এটাকে ঘুরিয়ে তুমি একটা জাইয়ের কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো করে এটাকে দেখলে। জাইয়ের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। জাইয়ের কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে জাইটাকে বের করতে পারলে সিধারচার্যের ফর্মুলা তুমি ব্যবহার করেছো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তুমি এটাকে জাস্ট লিখলে। এখানে দেখো এই যে এটা একটা জাইগের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। জাইগের কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে জাইগের ভ্যালুটাকে বের করার জন্য সিধারচার্যের ফর্মুলা তুমি ব্যবহার করো। আচ্ছা, এবারে এইখান থেকে আমি এ বি বা কেসি ইত্যাদির ভ্যালু কিছু বলে দিইনি তো? তাহলে এ বি বা কেসি এদের অ্যাকচুয়ালি ভ্যালুগুলো কি তার উপরে নির্ভর করে জাইগের ভ্যালু কখনো পজিটিভ বেরোতে পারে, কখনো নেগেটিভ বেরোতে পারে, কখনো রিয়েল বেরোতে পারে, কখনো কমপ্লেক্স বেরোতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবার উই শুড কিপ অনলি দোজ ভ্যালুজ অফ জাই হুইচ আর রিয়েল অ্যান্ড নন নেগেটিভ। মানে জাইটা মানে যদি এমন এই ভিতরের পার্টটা যদি এমন হতো যে ভিতরের পার্টটা নেগেটিভ হয়ে গেছে তাহলে কমপ্লেক্স রুট বেরোতো, সেগুলো চলবে না, আমার রিয়েল রুট লাগবে। আবার রিয়েল রুট সে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, নেগেটিভ রুট দেওয়া চলবে না, পজিটিভ নিতে হবে। তার মানে এ বি এবং কেসি এদের ভ্যালুর উপর নির্ভর করে জাইয়ের বিভিন্ন রকমের রুট হতে পারে। তোমরা জানো কোয়াড্রেটিক ইকুয়েশন রুটের নেচার বিভিন্ন হতে পারে আর কি। কমপ্লেক্স হতে গেলে এক অপরে কমপ্লেক্স কনজুগেট হতে হবে, অথবা রিয়েল হতে পারে, তার সমান হতে পারে, ডিফারেন্ট হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে একমাত্র যেগুলো পজিটিভ এবং রিয়েল রুট সেটাই তুমি শুধুমাত্র নিতে পারবে। আচ্ছা, এবার এখানে একটা স্পেশাল কেসে যদি এ আর বিটা সমান হয়ে যায় তাহলে এই এক্সপ্রেশনে এ আর বি এর জায়গায় তুমি এ বসিয়ে দাও। এ বসিয়ে দিলে সেইখান থেকে তুমি জাইয়ের একটা অন্য এক্সপ্রেশন পেয়ে যাবে। মানে আগেরটাই নর্মালি হয়ে গেছে, এবারে যদি কোনো কারণে এ ইকুয়াল টু বি হয়ে যায় তাহলে তুমি সেইখান থেকে অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশনে একটা অন্য এক্সপ্রেশন তুমি পেয়ে যাবে। তো দেখো এইটা করে এবারে যদি কেউ কেসি বলে দেয় তাহলে অ্যাডভান্সমেন্ট রিয়াকশন তুমি বের করে ফেলতে পারবে এখানে। মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা বলে দিল, এ বা বি বলে দিল, এবং তার সঙ্গে যদি কেসি বলে দেয় জাইয়ের এক্সপ্রেশনটা বের করে ফেলতে পারবে। তো দেখো এটা একটুখানি কমপ্লিকেটেড সিচুয়েশন যে এখানে গ্যাস ফেজ রিয়াকশন নয়, জাস্ট নর্মালি সলিউশন পেজের রিয়াকশন। তো এখানে আমি টোটাল ভলিউমের রেসপেক্টে আমার পুরো জিনিসটাকে করছি, কিন্তু যেটা ফরচুনেটলি যেটা হয়ে যাচ্ছে টোটাল ভলিউমটা অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেক পার্ট করছে না, ওটা তোমার কেটে চলে যাচ্ছে। হ্যাঁ, আর স্টোইচিওমেট্রিগুলো এমন আছে যে রিয়াক্ট্যান্টের টোটাল স্টোইচিওমেট্রি 1 আর 1, পরে প্রোডাক্টও 1 আর 1 বলে সামাও ভিগুলো কেটে চলে যাচ্ছে, C0 গুলো কেটে চলে যাচ্ছে। মানে আমার সুবিধা পেয়ে গেছো তুমি, করে জাইগের এক্সপ্রেশন পেয়ে গেলে স্পেশাল কেসে ইকুয়াল টু বি হলে জাইটা কি হবে। ঠিক আছে, এটা কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? আমরা 4টে প্রবলেম করলাম। আচ্ছা, এবারে এই 5 নম্বর প্রবলেমটা এইটা এই জলীয় বাষ্প সে আজীব যেন কোনো একটা ইলেকট্রোলিসিস বা হ্যানাত্যানা ইত্যাদি থ্রু দিয়ে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করছে। আমি ধরে নিচ্ছি সবাই গ্যাস ফেজে আছে, মানে এখানে কিন্তু জলটাকে আমি লিকুইড ফেজে আছে ধরছি না। মানে নর্মালি কি হয়, জল লিকুইড ফেজে থাকে, হাইড্রোজেন এবং অক্সিজেন যদি গ্যাস ফেজে থাকে, কিন্তু আমি যে প্রবলেমটার কথা বলছি এখানে জলটা আমি জলীয় বাষ্প ফর্মে নিয়েছি আর কি। তো আলফা এখানে যেহেতু আবার ডিসোসিয়েশন টাইপের হচ্ছে, তাহলে আলফাকে যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয় আর ইনিশিয়ালি নাম্বার অফ মোলস যদি তুমি 1 ধরে নাও, মানে মানে আমি বলছি যে ইনিশিয়ালি নাম্বার অফ মোল মানে ইনিশিয়ালি এটা নাম্বার মানে ঠিক 1 মোল নয়, ইনিশিয়ালি তোমার H2O হচ্ছে 2 মোল অ্যাজিভ ছিল আর কি। হ্যাঁ, মানে এখানে ইনিশিয়াল নাম্বার অফ মোলস যেটা এটাকে ইনিশিয়াল নাম্বার অফ মোলস অফ H2O সেটা হচ্ছে তোমার 2। তাহলে এটা হচ্ছে 2 × 1 মাইনাস আলফা, এটা 2 আলফা, এটা আলফা হলো। তার টোটাল নাম্বার অফ মোলস হয়ে যাচ্ছে 2 × 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা প্লাস আলফা, 2 প্লাস আলফা হয়ে গেল। অ্যাট ইকুইলিব্রিয়ামে জলের মোল ফ্র্যাকশন, হাইড্রোজেনের মোল ফ্র্যাকশন, অক্সিজেনের মোল ফ্র্যাকশন তুমি বের করে নিলে। জলের নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, হাইড্রোজেনের নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোলস, অক্সিজেনের নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোলস। তবে এখান থেকে কেপি পেলে তুমি। আচ্ছা, কেপি যখন করছো এই পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন বাই P0 তার স্কোয়ার, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বাই P0, পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন বাই P0 তার স্কোয়ার। এটা হলো। তাহলে এবারে তুমি জাস্ট এই পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে মোল ফ্র্যাকশনের টোটাল প্রেশার, সেগুলো তুমি বসালে। হ্যাঁ, বসিয়ে যেটা দাঁড়াচ্ছে দেখো এখানে এই P/P0 উপরে তোমার P/P0 3 বার আছে, আর নিচে হচ্ছে তোমার 2 বার আছে, তাহলে একটা P/P0 রয়ে গেল, আর বাকিগুলো তুমি গুণ করছো।
তাহলে হয়ে যাচ্ছে দেখো 4 আলফা কিউব বাই 4 ইন্টু 2 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। তাহলে 4 4 কেটে চলে গেলে আলফা কিউব বাই 2 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা এইটা। এবার যদি আলফাটা মাঝ মাঝ লেস দ্যান 1 হয়ে যায়, এটাকে যদি আলফাটা, যেহেতু তোমার আলফাটা ইউজুয়ালি মাঝ মাঝ লেস দ্যান 1, তাহলে এখানে দেখো 2 প্লাস আলফাটাকে তুমি 2 লিখছো আর 1 মাইনাস আলফাটাকে তুমি 1 লিখছো, তাহলে এটা হয়ে গেল আলফা কিউব বাই 2 ইন্টু পি বাই পি জিরো। এটা হয়ে যাচ্ছে। এবারে এই পার্টিকুলার প্রবলেমটা পরীক্ষায় পড়েছিল, যেখানে তোমায় বলে দিয়েছিল যে আলফাটার ভ্যালু বলে দিয়েছিল, মানে অ্যাট 2155 ডিগ্রি সেন্টিগ্রেড, 2155 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 1 অ্যাটমসফিয়ার প্রেশার, আলফার ভ্যালুটা বলে দিয়েছিল 0.0118। তাহলে তুমি কেপি যদি ক্যালকুলেট করতে চাও, দেখো এখানে যেহেতু ক্যালকুলেটারে তুমি করবে, কোনো অ্যাপ্রক্সিমেশন না করে করা হয়েছে, অ্যাপ্রক্সিমেশন করে করলেও দেখবে মোরালেস একই রেজাল্ট বেরোতো। তুমি একদম আলফা কিউব বাই 2 ইন্টু পি বাই পি জিরো এখানেও বসিয়ে দিতে পারতে, অথবা তুমি এই ডিরেক্ট ফর্মুলায় বসাচ্ছ, তাহলে আলফা কিউব ডিভাইডেড বাই 2 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। দেখো এগুলো তুমি বসালে, বসিয়ে তোমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এইখানে এই 97-এ ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই প্রবলেমটা দিয়েছে। এই প্রবলেমটা তুমি চাইলে দেখো এইটা এবার ক্যালকুলেটারে করে ফাইনাল অ্যান্সারটা কি হবে তুমি বের করে ফেলতে পারো। এটা করে দেখে নিতে পারো একবার। কারোর কাছে ক্যালকুলেটার আছে? এটা করে বলো তো উত্তরটা কত হবে, তাহলে একবার বসিয়ে রেখে দিই। আছে কারো কাছে? করবে এটা? করো। তাহলে একবার উত্তরটাকে বসিয়ে রেখে দেবো। দেখো এই যে বাঁদিকের যে জিনিসটা আছে না, এই বাঁদিকের জিনিসটা এত কঠিনভাবে ক্যালকুলেট না করে তুমি জাস্ট আলফা কিউব বাই 2 ইন্টু পি বাই পি জিরো করলেও দেখবে একই প্রায় রেজাল্ট বেরোবে। অ্যাপ্রক্সিমেট রেজাল্ট বের করার জন্য আলফা কিউব বাই 2 ইন্টু পি বাই পি জিরো করো, তাহলেও হবে। যেখানে আলফাটা হচ্ছে এইটা, আলফা যেখানে আলফা কিউব বাই 2 ইন্টু এই জিনিসটা আছে সেটা করলেও তোমার দেখবে একই রকম রেজাল্ট। বলো কত? 168 মাইনাস 5, এটা কেপির ভ্যালু তোমার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতে পারলে কেমন করে সব জিনিসপত্রগুলো হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর একটা টাইপের প্রবলেম আমরা একটু আলোচনা করি, যে এই প্রবলেমটা ইয়ারে পড়েছিল একবার, যে দেওয়া আছে এলএন কেপি, তার এক্সপ্রেশন বলে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে এই এক্সপ্রেশনটা ভ্যালিড উইদিন দ্য টেম্পারেচার 300 কেলভিন টু 600 কেলভিন। এখান থেকে ডেল্টা জি জিরো এবং ডেল্টা এস জিরো বের করতে বলা হচ্ছে আর 500 কেলভিন। তো দেখো ব্যাপারটা কিছুই না, তোমাকে ডেল্টা জি জিরো এবং ডেল্টা এস জিরোর এক্সপ্রেশনগুলো জাস্ট জানতে হচ্ছে। দেখো আমরা জানি ডেল্টা জি জিরো কত, মাইনাস আর টি এল এন কেপি। তাহলে কেপির এক্সপ্রেশন বলে দেওয়া আছে, ডেল্টা জি জিরো কিন্তু মাইনাস আর টি এল এন কেপি, তাহলে মাইনাস আর টি কিন্তু এল এন কেপির এক্সপ্রেশনটাকে বসিয়ে দিলাম। এবারে তোমায় বলে দিয়েছে কি না, টেম্পারেচার 500 কেলভিনে তোমাকে করতে বলেছে। তা 500 কেলভিনে যদি আমি করি, তাহলে ডান দিকে যেখানে টেম্পারেচার ছিল সেখানে 500 কেলভিন বসিয়ে দাও। আর আরটা হচ্ছে তুমি কোন ইউনিটে বসাচ্ছ তার মতো করে উত্তর হবে এটা। মানে এখানে আর এর ভ্যালুটা কোন ইউনিটে হবে তার উপরে তোমার উত্তরটা হবে। এখানে তোমার মানে আমি শুধু এক্সপ্রেশনগুলো বসিয়ে রেখে দিয়েছি, তার ফাইনাল ভ্যালুটা কত হবে আর এর ভ্যালু সমান বসালে তুমি পেয়ে যাচ্ছ এখানে। এখানে এই আর এর ভ্যালুটাকে যদি তুমি ধরে নাও, আমি একবারে একটা 1 মিনিট একটুখানি তবে বসিয়ে দিই। ধরো আমি জুল ইউনিটে যদি বসাতাম এটাকে, মিনিট
ঠিক একই রকম করে এক সেকেন্ড, এটা এখন যাওয়া সেভ হচ্ছে। স্লো হয়ে গেছে। দেখো আমি একবারে ভ্যালুটাকে ডেটাটাকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে তুমি উত্তরটা কত হবে একবার করে নেবে। এটা ইকুয়াল টু -8.314 জুল পার কেলভিন পার মোল, আর তার সঙ্গে বাকি যে জিনিসটা আছে, তাহলে এইটাকে ক্যালকুলেট করে তখন উত্তরটা বেরোবে জুল পার মোলে, উত্তর বেরোবে জুল পার মোলে উত্তরটা কত হবে তুমি বের করে ফেলতে পারবে। তাহলে এই ক্যালকুলেশনটা তুমি করে আমায় বলে দেবে। এটা এখানে আর করে দেখাচ্ছি না, এটা তুমি করবে, করে মানে একদম সব ডেটা ফেটা সব বলে দেওয়া আছে। আচ্ছা, লগ যেহেতু ইউনিটলেস নাম্বার হবে, এটা কিন্তু খেয়াল রাখবে এখানে যখন তুমি বসাচ্ছ, এটা কিন্তু আলটিমেট ইউনিটলেস নাম্বার, মানে এইটা সার্টেনলি উপরে একটা কেলভিন থাকতো, একটা কেলভিন স্কোয়ার থাকতো, যাতে করে এই টেম্পারেচারটা কেলভিনে বসালে কেলভিন কেলভিন কেটে গেত, এখানে টেম্পারেচার কেলভিন বসালে কেলভিন স্কোয়ার কেটে গেত, এটা হতো। আর যখন তুমি ডেল্টা এস জিরো করছো, দেখো ডেল্টা এসটা কত, মাইনাস ডেল্টা জি বাই ডেল্টা এট কনস্ট্যান্ট পি। তাহলে এবারে ডেল্টা জি এর যে এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে -RT ইন্টু ln k, সেটা তুমি বসালে, বসিয়ে তোমাকে ডেরিভেটিভটাকে করে দেখে নিতে হচ্ছে একবার। এটাকে করলে দেখো কি হচ্ছে, এটা প্রথম যে পার্টটা এখানে আটটাকে যদি বাইরে বের করে দাও, টি এখানে কেটে গেলে এটা মাইনাস এই ডেলটি অফ 1.04t হলো, মাইনাস এখানে টি কেটে গিয়ে -1088 হলো, এখানে প্লাস 1.5 এখানে টি হয়ে যাচ্ছে। ডেরিভেটিভটা করে ফেললে এইখানে টিটা বাদ চলে গেল, এইটা পুরো বাদ চলে যাবে কনস্ট্যান্ট বলে, আর এইটা হচ্ছে মাইনাস সামথিং বাই টি স্কোয়ার হয়ে যাচ্ছে। এবারে তুমি জাস্ট আর এর ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছ এখানে, তাহলে এখানে 8.314 জুল পার কেলভিন পার বল তুমি বসিয়ে দিলে। এবারে তুমি করো, করে এখানে এইখানে কিন্তু একটা জিনিস বলি, যে এইখানে কিন্তু একটা জিনিস, এই ডেলটি করছো বলে এইখানে কিন্তু একটা ওভারঅল একটা কেলভিন থাকতো, মানে আমি মানে জিনিসটা হচ্ছে কি, যে এই যে এক্সটা, এই যে টিটা না, এই টিটার জন্য কিন্তু একটা ইউনিট তোমার থেকে যেত, মানে ln কেটা ইউনিটলেস, কিন্তু এই যে -RTর যে টিটা, সেই টি এর তো একটা ইউনিট থাকবে। তাহলে কেলভিন এবং কেলভিন ইনভার্স কেটে গিয়ে উত্তরটা আবার সেই জুল পার মোলেই কিন্তু বেরোবে, উত্তরটাকে তোমার জুল পার মোলেই বেরোবে। জুল পার মোলেই অ্যান্সারটা বেরোবে, তো এই অ্যান্সারটা তুমি বের করে নিতে পারো। তাহলে এরকম প্রবলেমে তোমার দেয় যে ln কেপির এক্সপ্রেশন বলে দিল, বা নর্মাল কেপির এক্সপ্রেশন বলে দিল, সেখান থেকে ডেল্টা জি জিরো ডেল্টা এইচ জিরো বের করতে বললো। তোমাকে যদি ডেল্টা এইচ জিরো তোমায় বলতো, মানে ডেল্টা জি জিরো ডেল্টা এস জিরো বাদ দিও, ডেল্টা এইচ জিরো যদি তোমায় বলতো, তুমি কিন্তু করে ফেলতে পারতে। মানে যদি কখনো ডেল্টা এইচ জিরো, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, হ্যাঁ, সেখান থেকে ডেল্টা এইচ তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে। মানে যদি তোমাকে দিত, আর মানে দেয়নি এখানে, যদি তোমার দিত, ধরো ধরো আমি বলছি যে যেহেতু তোমার ডেল্টা জিটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, স্ট্যান্ডার্ড স্টেটে করলে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, তুমি এখান থেকে দেখো ডেল্টা এইচ জিরোটাকে ক্যালকুলেট করতে পারবে। এটা হচ্ছে ডেল্টা জি জিরো প্লাস টি ইন্টু ডেল্টা এস জিরো, এখান থেকে তুমি এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবে। ডেল্টা জি জিরো প্লাস টি ইন্টু ডেল্টা এস জিরো, এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারবে। কোনো একটা গিভেন টেম্পারেচার, যে 500 কেলভিনে বলে, টেম্পারেচারটা 500 কেলভিন, ডেল্টা জি জিরো বের করে ফেলছে, ডেল্টা এস জিরো বের করেছে, বের করো, বের করে এইটা যদি কখনো বের করতে দেয় তুমি করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, লাস্ট আর একটা প্রবলেম করব, সেটা হচ্ছে যে তোমার ইফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ ডাবল, দেন টেম্পারেচার rises from 300 Kelvin to
মানে when temperature rises from 300 Kelvin to 310 Kelvin, then find the standard enthalpy of the reaction. তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ডাবল হয়ে যায় যখন টেম্পারেচার 300 থেকে 310 কেলভিনে যাচ্ছে। তো সেটা তুমি কি করে করবে? দেখো এটা ভ্যান ডফ রিয়াকশন আইসো বার হবে। এটা ভ্যান ডফ রিয়াকশন আইসো 4 লেখা হয়ে গেছে। ভ্যান ডফ রিয়াকশন আইসো বার থেকে এটা আসছে। বা ভ্যান ডফ ইকুয়েশন ডিএলএন কেপি বাই ডিটি সেটা ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার। আর এবারে দেখো এটাকে আমি ইন্ডিকেট করছি যখন টেম্পারেচার T1 তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হচ্ছে KP1, যখন টেম্পারেচার T তখন ইকুইলিব্রিয়াম KP2 হলে এটা হয়ে যাচ্ছে কত? এটা ইন্ডিকেট করে ln KP2 মাইনাস ln KP1, অর্থাৎ ln KP2 বাই KP1 এটা হয়ে যাচ্ছে ডেল্টা H0 বাই আর। এটা ইন্টিগ্রেট করলে 1/T1 মাইনাস 1/T2 হলো, মানে ডিটি বাই টি স্কোয়ার ইন্টিগ্রেট মাইনাস 1/T হয়। তাহলে লিমিটটা যখন T1 থেকে T2 বসাচ্ছে তাহলে 1/T1 মাইনাস 1/T2 হয়ে যাচ্ছে। ডেল্টা H0টা কত হয়ে যাচ্ছে না আর ln KP2 বাই KP1 ডিভাইডেড বাই 1/T1 মাইনাস 1/T2। আর এখানে আমি ইন্ডিকেটটা করার সময় ধরে নিচ্ছি যে স্ট্যান্ডার্ড এনথালপি অফ দ্য রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার উইদিন দ্য টেম্পারেচার T1 টু T2। তো এই হচ্ছে এক্সপ্রেশনটা। তাহলে এবারে T1 এর জায়গায় তুমি 300 কেলভিন বসাচ্ছ, T2 এর জায়গায় 310 কেলভিন বসাচ্ছ, আর এই KP2 বাই KP1টা তুমি জাস্ট সিম্পলি 2 বসাচ্ছ। বসালে ডেল্টা H0 বেরিয়ে যাবে। তা ডেল্টা H0 দেখো আর ln2 ডিভাইডেড বাই 1/300 কেলভিন মাইনাস 1/300 টি কেলভিন। এবারে আর এর ভ্যালুটা বসাচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল ইন্টু ln2 ডিভাইডেড বাই 1/300 মাইনাস 1/310 কেলভিন ইনভার্স কেটে গিয়ে মোল পার লিটার মোল জুল পার মোলে তোমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এইটা জাস্ট এই ক্যালকুলেশনটাকে করে নাও। ক্যালকুলেশনটা করে তুমি পেয়ে যাচ্ছ যে ডেল্টা H0টা কত হবে, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ দ্য রিঅ্যাকশনস কি। ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? তাহলে বোঝা গেল কিভাবে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেহেতু টেম্পারেচারের উপর নির্ভর করে, তাহলে দুটো ডিফারেন্ট টেম্পারেচার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে দিলে সেইখান থেকে তুমি কেমন করে স্ট্যান্ডার্ড এনথালপি অফ দ্য রিঅ্যাকশন বের করবে, যে স্ট্যান্ডার্ড টেকনিকটা পরিষ্কার হলো। ঠিক আছে? মানে এখানে যেমন আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম, নেক্সট অনওয়ার্ড যখন নিউমেরিক্যাল প্রবলেম তোমার পড়বে, নিউমেরিক্যাল প্রবলেম করার সময় একদম সরাসরি এই যে ইকুয়েশনটা তুমি তৈরি করে ফেললে এই ইকুয়েশনটা ব্যবহার করো না, তাহলেই তোমার হয়ে যাবে। মানে আমরা যে ভ্যান ডফ ইকুয়েশনগুলো লিখেছিলাম সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্মে লিখেছিলাম। আর ভ্যান ডফ ইকুয়েশনটা কেউ যদি ইন্ডিকেটেড ফর্মে লেখে, তো ইন্ডিকেটেড ফর্মে লিখলে এইরকম হবে। এই ইন্ডিকেটেড ফর্ম থেকে তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করে ফেলতে পারবে। মানে নেক্সট অনওয়ার্ডস তুমি ডিরেক্টলি এই ফর্মুলায় বসিয়ে প্রবলেম করতে পারো। কম্পিটিটিভ এক্সামে তো অবশ্যই পারো। ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামে দুটো ডিফারেন্ট টেম্পারেচার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে দেবে, সেখানে এনথালপি রিঅ্যাকশন বের করার জন্য এই ফর্মুলাটা তুমি ব্যবহার করবে। আচ্ছা, এর লাস্ট প্রবলেম সেটা হচ্ছে দেখো যে তোমার একটা রিঅ্যাকশন তুমি কনসিডার করো যেখানে কেউ কেউ সলিড আর কেউ কেউ গ্যাস, মানে 2FeSO4 সলিড থেকে Fe2O3 সলিড প্লাস SO2 গ্যাস প্লাস SO3 গ্যাস হচ্ছে। এখানে টোটাল প্রেসার বলে দিয়েছে 0.9 অ্যাটমসফিয়ার। কেপি কত বের করতে বলেছে? তারপরে বলেছে অ্যাট ইকুইলিব্রিয়াম টোটাল প্রেসার when excess ferrous sulfate is placed in a flux at 929 Kelvin with an initial SO2 pressure of 0.6 atmosphere। তাহলে এই দুটো জিনিস তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। আচ্ছা, প্রথমে এই রিঅ্যাকশনটার জন্য যদি তুমি এই থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লিখে তোমাকে লিখতে হবে কি অ্যাক্টিভিটি অফ Fe2O3 সলিড, অ্যাক্টিভিটি অফ SO2, অ্যাক্টিভিটি অফ SO3 বাই অ্যাক্টিভিটি অফ ফেরাস সালফেট সলিড তার স্কোয়ার। এবারে পিওর সলিডের অ্যাক্টিভিটিগুলোকে 1 ধরতে হয়, সেখানে এই অ্যাক্টিভিটি অফ ফেরিক অক্সাইড আর অ্যাক্টিভিটি অফ ফেরাস সালফেট তারা 1 করে বেসিক্যালি বাদ চলে গেল, রইল কি অ্যাক্টিভিটি অফ SO2 আর অ্যাক্টিভিটি অফ SO3। আর যদি তুমি কেপি ক্যালকুলেট করো তাহলে অ্যাক্টিভিটিগুলোকে পার্শিয়াল প্রেশারের টার্মসে লিখতে হবে। তাহলে পার্শিয়াল প্রেশার অফ SO2 বাই P0 পার্শিয়াল প্রেশার অফ SO3 বাই P0 এইটা হয়ে যাচ্ছে। আর পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। আর মোল ফ্র্যাকশন অফ SO2 ইন্টু টোটাল প্রেশার লিখলাম, এখানে মোল ফ্র্যাকশন অফ SO3 ইন্টু টোটাল প্রেশার লিখলাম বাই P0 তার স্কোয়ার হয়ে যাচ্ছে। এইটা তো ভালো। তাহলে এবারে দেখো এখানে তোমার বলে দিয়েছে যে দেখো এখানে একটা এটা তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এখানে মিক্সচারে শুধুমাত্র দুটোই গ্যাস আছে এবং তাদের
স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যদি এক্স্যাক্টলি সমান সমান, তার মানে SO2 এর মোল ফ্র্যাকশন হাফ হবে, SO3 এর মোল ফ্র্যাকশন হাফ হবে। তুমি করো বা না করো, তোমার এই স্টোইচিওমেট্রি তোমায় বলে দিচ্ছে। আগে থেকে তো SO2 এবং SO3 কিছু ছিল না। তাহলে যেটা তৈরি হচ্ছে, যত মোল SO2 তৈরি হবে তত মোল যদি SO3 তৈরি হয়, তার মোল ফ্র্যাকশন অফ SO2 সেটাও হাফ হবে, মোল ফ্র্যাকশন অফ SO3 সেটাও হাফ হবে। তাহলে হাফ ইনটু হাফ ইনটু P/P0 তার স্কয়ার হয়ে যাচ্ছে এইটা। তো সেখান থেকে তুমি কেপিটা বের করে ফেললে। দেখো এখানে মানে টোটাল প্রেসারটাকে 0.9 বার বলে দেওয়া আছে। মানে এটা মানে অ্যাটমসফিয়ার, মানে আমি পুরোটাই অ্যাটমসফিয়ার আর বার খুব কাছাকাছি বলে আমি দুটোকেই অ্যাটমসফিয়ার হিসেবেই ভাবছি আরকি। মানে এখানে ইকুইলিব্রিয়াম মানে প্রেসারটাকে যদি অ্যাটমসফিয়ারে দেওয়া আছে, তাহলে P0 টা অ্যাটমসফিয়ার ধরে নিয়ে এইটা হয়ে যাচ্ছে কত আমার, এই 0.9/1 তার স্কয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ 0.2025 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। আর এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি যখন এটা আগে থেকে কিছু দিলে, মানে আগে থেকে যদি কিছুটা SO2 দেওয়া থাকতো, আগে থেকে SO2 দেওয়া থাকলে তাহলে তার প্রেসারটা যোগ হয়ে যেত। তাহলে SO2 এর প্রেসারটা, মানে ধরো আমি আগে থেকে যদি SO2 থাকে, তাহলে অন্য জায়গায় ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। তখন যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, সেটা পার্শিয়াল প্রেসার অফ SO2 ইনটু পার্শিয়াল প্রেসার অফ SO3/P0 স্কয়ার যখন লিখবো, তাহলে তখন যদি পার্শিয়াল প্রেসার অফ SO3 টা P প্রাইম হয়, তাহলে পার্শিয়াল প্রেসার অফ SO2 কত হবে? কারণ আমার দেখো যেটা ইম্পর্টেন্ট, যে SO3 যতটা তৈরি হবে SO2 ততটা তৈরি হচ্ছে, কিন্তু আগে থেকে 0.6 যেহেতু ছিল, তাহলে হলো কত, P প্রাইম প্লাস 0.6 ইনটু P প্রাইম বাই P0 তার স্কয়ার। আর এবারে ব্যাপার হচ্ছে, যদি টেম্পারেচার তুমি কনস্ট্যান্ট রাখো, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাল্টায় না। তাহলে নতুন অবস্থায় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর আগে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছিল, সেই দুটো বেসিক্যালি সমান ছিল। তাহলে দেখো তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেলে। সেটা হচ্ছে এই যে P0 টা যেহেতু নিউমেরিক্যাল ভ্যালুটা তোমার 1, তাহলে P প্রাইম প্লাস 0.6 ইনটু P প্রাইম, সেটা হয়ে যাচ্ছে 0.2025 হয়ে যাচ্ছে। সেখান থেকে P প্রাইমটা বের করে নিলে, নেগেটিভ রুটটাকে তুমি নেগলেক্ট করো, তাহলে P প্রাইমটা বেরিয়ে যাচ্ছে 0.24 অ্যাটমসফিয়ার। তার মানে যেটা দাঁড়াচ্ছে, যে নতুন যে ইকুইলিব্রিয়ামটা, সেখানে SO3 তৈরি হচ্ছে 0.24 অ্যাটমসফিয়ার। SO2 কত ছিল না, P প্রাইম প্লাস 0.6, অর্থাৎ 0.6 প্লাস 0.24, আর SO3 তৈরি হলে 0.24, সেখানে টোটাল প্রেসারটা হয়ে গেল 1.08 অ্যাটমসফিয়ার। এটা ভীষণ ইন্টারেস্টিং এবং খুব সুন্দর প্রবলেম। ঠিক আছে, তাহলে আমার প্রথমে যখন SO2 এবং SO3 কিছু ছিল না, তখন আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে বের করে ফেললাম। এবার যদি আমার SO2 কিছু দেওয়া থাকে, তখন আমি বললাম যে নতুন অবস্থায় একটা নতুন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করছে। নতুন ইকুইলিব্রিয়ামে ফেরাস সালফেট এমনভাবে ডিসোসিয়েট করলো, যাতে করে SO3 যেটা তৈরি হলো, তার পার্শিয়াল প্রেসারটা হচ্ছে P প্রাইম। তাহলে SO2 এর পার্শিয়াল প্রেসার কত হবে? তাহলে ফেরাস সালফেট ডিসোসিয়েট করার জন্য, যেটা যতক্ষণই SO3 তৈরি হয়েছে ততক্ষণই SO2 তৈরি হবে, কিন্তু SO2 যেটা, সেইটা কিন্তু এখন তার পার্শিয়াল প্রেসারটা পাল্টে যাবে, কারণ তার আগে থেকে 0.6 অ্যাটমসফিয়ার ছিল। তার নতুন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট P প্রাইম প্লাস 0.6 বাই P প্রাইম বাই P0 তার স্কয়ার। এবার P0 টার নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 1, সেটা তোমার কেপির সঙ্গে সমান হচ্ছে। সেখানে P প্রাইম বের করে ফেলতে পারলে, তো টোটাল প্রেসারটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারছো। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং, খুব ভালো প্রবলেম, একটা ইয়ারে পড়া প্রবলেম, একটু ভালো করে তোমাকে দেখে নিতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমি এখানে করলাম। মানে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো মূলত হচ্ছে একদম কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের উপর বেস করে। তাহলে এখানে যে তোমার দুটো টপিক আমরা পড়ে ফেললাম, একটা হচ্ছে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, আর একটা হচ্ছে তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে এই যতখানি জিনিস পড়া হয়েছে, এই জায়গাটা খুব ভালো করে তৈরি করে ফেলো। তাহলে আমাদের সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনে 3টে ক্লাস পড়া হয়েছে, আর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে 3টে ক্লাস পড়া হয়েছে। 6টা ক্লাস খুব ভালো করে নাও। এরপরে নেক্সট আমাদের যেটা করতে হবে, সেটা আয়নিক ইকুইলিব্রিয়াম। আয়নিক ইকুইলিব্রিয়াম পার্টটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে একটুখানি লেন্দি। সেইখানে অনেক কিছু জিনিস আলোচনা করার দরকার আছে। ওখানে আমাদের 4-5টা ক্লাস লাগবে, বা ইভেন 6টা ক্লাসও লেগে যেতে পারে। আমরা পরের দিন থেকে ওই জায়গাটা থেকে বেসিক্যালি স্টার্ট করব। ঠিক আছে, তো দেখো তাহলে যা আলোচনা করা হয়েছে, এই জায়গাটা খুব ভালো করে দেখে নেবে। খুবই ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে সমস্ত কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার কোশ্চেন্স পড়ে। তোমরা